পৃষ্ঠা 211। অনুবাদ চর্চা 15 নম্বরের প্রশ্নোত্তর। প্রশ্ন 1, কৃত্তিবাস সমস্যা আলোচনা করো। উত্তর, প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাসে অপরাপর বহু সমস্যার মতো কবি কৃত্তিবাসের আত্মজীবনী এবং তাঁর জীবনের প্রধান কয়েকটি তথ্য সম্বন্ধে পণ্ডিতগণ আজও কিছু সংশয় পোষণ করে থাকেন। এই সংশয়গুলিকে কেউ কেউ কৃত্তিবাস সমস্যা বলে উল্লেখ করতে চেয়েছেন। বিষয়টি বিচার করা যেতে পারে। প্রথম, কৃত্তিবাসের আত্মজীবনীর প্রামাণিকতা। ডক্টর দীনেশচন্দ্র সেন তাঁর বঙ্গভাষা ও সাহিত্য 1901 খ্রিস্টাব্দের দ্বিতীয় সংস্করণ পুস্তকে বদনগঞ্জ নিবাসী হারাধন দত্তের কাছে রাখা একটি পুঁথি থেকে কৃত্তিবাসের আত্মজীবনী অংশ সংগ্রহ করে ছেপে দেন। আত্মজীবনীর এক আকস্মিক আত্মপ্রকাশে অনেকেই একে জাল বলে সন্দেহ করতে থাকেন। পরে ঢাকার নলিনীকান্ত ভট্টশালী 1942 খ্রিস্টাব্দে ভারতবর্ষ জ্যৈষ্ঠ 349 বঙ্গাব্দ আরেকটি পুঁথি থেকে প্রায় একই ধরনের কৃত্তিবাসের আত্মকাহিনী খুঁজে পেয়ে প্রকাশ করেন। উভয়ের মধ্যে কোথাও কোথাও কিছু পার্থক্য থাকলেও প্রথমটির প্রামাণিকতা এর ফলে অস্বীকৃত হয় না। অধিকন্তু আত্মকাহিনীর টুকরো টুকরো সংবাদও অপরাপর কৃত্তিবাসী রামায়ণের পুঁথির এদিক ওদিক থেকে পাওয়া যায়। এমনকি উক্ত আত্মকাহিনীতে পাওয়া অধিকাংশ ঐতিহাসিক ঘটনা বা তথ্যের সমর্থনও অপরাপর সূত্র থেকে কোনো না কোনোভাবে মিলতে থাকে। অতএব বর্তমানে কৃত্তিবাসের আত্মকাহিনীর ভেজালত্বের দুর্নাম ঘুচেছে। দ্বিতীয়ত, কৃত্তিবাস তাঁর কাব্যের আত্মকাহিনীতে কিছু বিস্তৃতভাবে বললেও তিনটি বিষয়ে অদ্ভুতভাবে নীরবতা অবলম্বন করেছেন। ক, কোন সালে তাঁর জন্ম? খ, কাব্য রচনার তারিখ কী? গ, যে গৌড়েশ্বরের কাছ থেকে কবি সংবর্ধনা ও কাব্য রচনার অনুরোধ পেলেন তিনি কে? এখন এই প্রশ্নগুলি সম্পর্কে কী সিদ্ধান্তে পৌঁছানো যায় দেখা যাক। 1, কবি কৃত্তিবাস তাঁর আত্মপরিচয় অংশে গৌড়েশ্বরের সভা, রাজপ্রাসাদ এবং সভাসদদের যে বর্ণনা ও নাম উল্লেখ করেছেন তা থেকে কবির পৃষ্ঠপোষক রাজা দনুজমর্দন দেব গণেশ অর্থাৎ কংস ছাড়া আর কাউকে মনে হয় না। এদের যুক্তি এই যে কবি গৌড়েশ্বরের সভায় যাঁদের নামোল্লেখ করেছেন তাঁরা সবাই হিন্দু, অতএব রাজাও হিন্দু। আর এই সময়ে রাজা গণেশ রাজত্বকাল 1414 থেকে 1818 খ্রিস্টাব্দ। এছাড়া আর কোনো হিন্দু রাজাই গৌড়ের সিংহাসনে আরোহণ করেননি। কিন্তু এই যুক্তি মানা যায় না, কারণ গৌড়েশ্বরের সভার মাত্র 8-9 জন হিন্দু সদস্যের নাম কবি উল্লেখ করেছেন, অথচ কবি নিজেই তাঁর কাব্যমধ্যে বলেছেন যে ওই কয়েকজন ছাড়া আরও বহু বিশিষ্ট ব্যক্তি সভায় বসে বা দাঁড়িয়েছিলেন। তাঁরা হিন্দু না মুসলমান? হিন্দু কবি কর্তৃক স্বধর্মীয় কয়েকজনের নাম উল্লেখেই গৌড়েশ্বর হিন্দু হয়ে যান না। অতএব ওই গৌড়েশ্বর যে গণেশ এমন মনে হয় না। 2, অনেকে মনে করেন যে কৃত্তিবাসের গৌড়েশ্বর হচ্ছেন তাহিরপুরের বড় জমিদার রাজা কংসনারায়ণ, কারণ তাঁদের মতে কৃত্তিবাস উল্লেখিত মুকুন্দ, জগদানন্দ, নারায়ণ নামে রাজা কংসের 3 জন আত্মীয়ের সন্ধান পাওয়া যাচ্ছে। কিন্তু এই মতেরও ভিত্তি অত্যন্ত দুর্বল, কেননা কৃত্তিবাসের মতো ঐরূপ একজন স্বাধীনচেতা কবি কি তোষামোদকারীর মতো একজন সাধারণ জমিদারকে রাজা বলে বাড়িয়ে পরিচয় দেবেন? পৃষ্ঠা 212। 3, অতি সম্প্রতি কেউ কেউ এমন সিদ্ধান্ত করেছেন যে কৃত্তিবাসের পৃষ্ঠপোষক রাজা হচ্ছে রুকনুদ্দিন বারবক শাহ 1459 থেকে 1474 খ্রিস্টাব্দ। কিন্তু এই মতও গ্রহণযোগ্য নয়, কারণ পরে আলোচিত হয়েছে। 4, আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে কবি কৃত্তিবাসের পৃষ্ঠপোষক গৌড়েশ্বর হচ্ছেন রাজা গণেশের ধর্মান্তরিত পুত্র ও উত্তরাধিকারী জালালউদ্দিন মোহাম্মদ শাহ। কবির জন্ম সন 1399 খ্রিস্টাব্দ বা তার কাছাকাছি
দু এক বছরের এদিক ওদিক, এবং তাঁর কাব্য রচনার কাল জালালউদ্দিনের রাজ্য লাভের 1418 খ্রিস্টাব্দের 2-4 বছরের মধ্যেই। আমরা কোন যুক্তিতে এই সিদ্ধান্তে পৌঁছলাম তা আলোচনা করা যেতে পারে। ক. মামলুক বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের রাজত্বকালে 1301 থেকে 1322 খ্রিস্টাব্দ পূর্ববঙ্গে মুসলমান আক্রমণ হয়, এবং একেই কৃত্তিবাস বঙ্গদেশে প্রমাদ বলতে চেয়েছেন। ফলে ওই সময়ে কবির পূর্বপুরুষ নরসিংহ পূর্ববঙ্গের বাস উঠিয়ে দিয়ে ফুলিয়া এসে বিবাহাদি করে বসবাস আরম্ভ করেন। এই সময় থেকে গণনা করে অধস্তন চতুর্থ পুরুষ গর্ভেশ্বর মুরারি বনমালী কৃত্তিবাসের জন্মসাল ধরা হয়েছে মোটামুটিভাবে 14 শতাব্দীর শেষ দশকের কোনো এক সময়ে, অর্থাৎ 1390 থেকে 1400 খ্রিস্টাব্দ। তিনি 12 বছর বয়সে গঙ্গা পার হয়ে উত্তরে শিক্ষালাভের উদ্দেশ্যে গুরুগৃহে গমন করেন, এবং সেখানে 12 বছরেরও কম বেশি সময় লেখাপড়া করার পর গৌড়েশ্বরের দরবারে যাওয়ার সময় ধরলে গৌড়ের সিংহাসনে জালালউদ্দিনের আসীনকালই 1418 থেকে 31 খ্রিস্টাব্দ পাওয়া যায়। খ. রাজা গণেশের রাজধানী ছিল পাণ্ডবনগর বা পান্ডুয়ায়, বর্তমান মালদহ শহরের মাইল 24 উত্তরে। গণেশপুত্র জালালউদ্দিন পান্ডুয়া থেকে গৌড়নগরের রাজধানী স্থানান্তরিত করেছেন। আবার পড়ছি, গণেশপুত্র জালালউদ্দিন পান্ডুয়া থেকে গৌড়নগরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। গ. কৃত্তিবাস আপন বিদ্যা সংগ্রহের ইতিহাস আত্মকাহিনীতে যেভাবে বর্ণনা করেছেন তাতে 10-12 বছরের কম যে তিনি গুরুগৃহে ছিলেন এমন মনে হয় না, এবং 11 পেরিয়ে 12-এ পড়ে তবে তিনি উত্তর দেশে পাঠ গ্রহণ করতে গিয়েছিলেন। অতএব 24 বছর বয়সের আগে তিনি কিছুতেই গৌড়েশ্বরের সভায় আসেননি। অতএব রাজা গণেশ উক্ত গৌড়রাজ হতে পারেন বটে, যদি পূর্বে কথিত সময়ে কবির জন্ম হয়, অর্থাৎ কবির জন্ম সন 1399 খ্রিস্টাব্দে বা তার কাছাকাছি 2-1 বছরের এদিক ওদিক, যুক্ত 24 বছর সমান 1414 বা 1416 খ্রিস্টাব্দের বা সমসময়ে। অথচ আমরা সকলেই জানি যে রাজা গণেশ মাত্র 4 বছরের মতো সময় 1414-15 থেকে 1418 সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, এবং সে সময়টাতে তিনি আদৌ স্থির হয়ে রাজ্য শাসন করতে পারেননি। নিজের ঘরের মধ্যে স্বধর্মচ্যুত পুত্র জালালউদ্দিন সবচেয়ে বড় শত্রু, বাইরে তো আছেই, অথচ কৃত্তিবাস রাজসভা ও তার পারিপার্শ্বিকের যে বর্ণনা করেছেন তা পূর্ণ রাজকতা ও চরম শান্তির দ্যোতক। ঘ. কবি তাঁর পৃষ্ঠপোষক রাজা এবং রাজসভার সব কিছুরই পরিপূর্ণ ও নিখুঁত বর্ণনা দিয়েছেন, কেবল রাজার নামটি ছাড়া। এই মনস্তত্ত্ব সহজে অনুধাবনীয়। রামায়ণে যবন স্পর্শ না রাখার জন্যে ইচ্ছে করেই মুসলমান ও তার সভার মুসলমান পার্শ্বদের নাম বাদ দিয়েছেন। কবি অনুগ্রহ বা পৃষ্ঠপোষকতা চান এমন একজনের কাছে যিনি একজন হিন্দু ছিলেন কিন্তু আজ ধর্মত্যাগ করেছেন। তিনি গুণপনাতেও কিছু কম নন, অথচ এই বিধর্মীর নাম করা যাচ্ছে না। ও. রাজা গণেশের রাজত্বকাল অশান্তিপূর্ণ, তাকে এই অল্প সময়ের মধ্যে কোথাও বা কারোকে পৃষ্ঠপোষকতা করতে দেখা যাচ্ছে না। অধিকন্তু জালালউদ্দিনকে নানাভাবে গুণের ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতে দেখা যাচ্ছে। চ. কৃত্তিবাসের সময়ে বা তার আগে পরে সংস্কৃত কাব্যসাহিত্য অথবা শাস্ত্রের অনুবাদ করা, এমনকি তা শোনাও অত্যন্ত গর্হিত বলে গণ্য করা হতো। এর ব্যত্যয় করলে তা ভয়ঙ্কর নরকবাস। এছাড়া এই ছড়া তো আমরা সবাই জানি, কৃত্তিবেশে কাশী দেশে আর বামুন ঘেঁষে, এই 3 সর্বনেশে। অতএব এই আবহাওয়ার এমন এক ব্যক্তি রামায়ণ অনুবাদের আজ্ঞা দিতে পারেন, যিনি অন্তরে ঐতিহ্যের অধিকারী কিন্তু ধর্মদ্রোহী বা বিধর্মী। ওই সমকালে জালালউদ্দিন ছাড়া এমনটি আর কে ছিলেন? পৃষ্ঠা 213। অতএব নিশ্চিত, যাকে পাথুরে প্রমাণ তা না পাওয়া পর্যন্ত আমরা রাজা গণেশের ধর্মান্তরিত পুত্র জালালউদ্দিনকেই কবি কৃত্তিবাসের পৃষ্ঠপোষক গৌড়েশ্বর হিসেবেই গ্রহণ করব, এবং আমরা এই সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে বলতে পারি যে 1394 খ্রিস্টাব্দে বা একেবারে তার কাছাকাছি 2-1 বছরের এপার ওপার কবির জন্ম, এবং গৌড়ের অধিপতি জালালউদ্দিন মোহাম্মদ শাহের
লাভের 1418 খ্রিস্টাব্দের 2-4 বছরের মধ্যেই কৃত্তিবাসের রামায়ণ অনুবাদ সম্পন্ন হয়। প্রশ্ন 2, রামায়ণের অনুবাদক রূপে কৃত্তিবাসের কবিত্বের পরিচয় দাও। তাঁর রামায়ণের জনপ্রিয়তার কারণ কি? উত্তর, সপ্তকাণ্ডে বিভক্ত 24,000 শ্লোকে গ্রথিত সংস্কৃত ভাষার অনুষ্টুপ ছন্দে রচিত বাল্মীকি রামায়ণ ভারত সংস্কৃতির বহু বিচিত্র মহিমাকে যুগ যুগ ধরে অগণিত মানুষের হৃদয়ে সঞ্চারিত করে ধ্রুপদী মহাকাব্যের মর্যাদা লাভ করেছে। পঞ্চদশ শতকে ইউরোপীয় নবজাগরণের অভিঘাতে সূচনা হয়েছিল গ্রিক ল্যাটিন ধ্রুপদী মহাকাব্যের অনুবাদের উদ্যোগ। তেমনি তুর্কি আক্রমণোত্তর বিধ্বস্ত বাংলার অন্ধকার যুগাবসানে রামায়ণী কথার অমৃতধারাকে মাতৃভাষায় আপামর লোকজীবনে প্রবাহিত করার পুণ্যব্রতে উদ্যোগী হয়েছিলেন কবি কৃত্তিবাস। তাই বাঙালি মানসে কৃত্তিবাস যেন বাংলার বাল্মীকি। পঞ্চদশ শতকের শেষ ভাগে লিখিত ধ্রুবানন্দের মহাবংশাবলীতে আছে, কৃত্তিবাস কবি ধীমান, সৌম্য, শান্ত, জনপ্রিয়। দুর্ভাগ্যের বিষয়, এই জনপ্রিয় কবি সম্পর্কে তেমন কোনো উল্লেখযোগ্য পরিচয় কেউই তুলে ধরেননি। 1870 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র মিত্র সর্বপ্রথম কৃত্তিবাসের পরিচয় জ্ঞাপক 12টি পংক্তির উল্লেখ করেন। পরে দীনেশচন্দ্র সেন, বসন্তচন্দ্র রায়, যোগেশচন্দ্র রায়, নলিনীকান্ত ভট্টশালী প্রভৃতি পণ্ডিতগণ কবির আত্মবিবরণী সম্পর্কে গবেষণা করেন। এই সম্পর্কিত বিতর্কের 3টি দিক: আত্মপরিচয়, আবির্ভাবকাল ও কাব্যরচনা কাল। দীনেশচন্দ্র সেন প্রাচীন সাহিত্যামোদী হারাধন দত্তের কাছ থেকে কৃত্তিবাসের আত্মপরিচয় জ্ঞাপক শতাধিক পংক্তি সংগ্রহ করে তাঁর বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের 2য় সংস্করণে প্রকাশ করেন। কিন্তু অনেক চেষ্টা করেও যে পুঁথি থেকে পংক্তি কটি সংগৃহীত তার সন্ধান পাওয়া যায়নি। পরে নলিনীকান্ত এই আত্মপরিচয়ের 3টি পৃষ্ঠার সন্ধান পান। অনেক অনুসন্ধানের পর তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদে রক্ষিত 15 নম্বর পুঁথিতে বাকি অংশ দেখতে পান। এই সকল তথ্য অবলম্বনে কৃত্তিবাসের যে আত্মপরিচয় পাওয়া যায় তা থেকে বোঝা যায় পূর্ণ মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে রবিবারে কবির জন্ম হয়। তাঁর আত্মপরিচয় যে বেদনুজ রাজের কথা আছে, তিনি কোনো ঐতিহাসিক ব্যক্তি তা নির্ণয় করা সম্ভব হয়নি। জন্মসন তারিখ নির্ণয় ব্যাপারটিও বেশ বিতর্কিত। প্রাপ্ত বিবরণীতে আছে আদিত্য বা শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। জ্যোতিষ শাস্ত্রবিদ যোগেশচন্দ্র রায় পংক্তি দুটি গণনা করে এই সিদ্ধান্তে আসেন যে 1354 শকাব্দে অর্থাৎ 1432 খ্রিস্টাব্দের 29শে মাঘ রবিবার কবির জন্ম হয়। এই ঘটনা মেনে নিলে এর থেকে অন্তত 20 বছর পরে কবি গৌড়েশ্বরের সভায় মর্যাদা পান বলে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু ওই সময় কোন হিন্দু রাজা সিংহাসনে আসীন ছিলেন? আবার পড়ছি, কিন্তু ওই সময় কোনো হিন্দু রাজা সিংহাসনে আসীন ছিলেন না। ডক্টর নলিনীকান্ত ভট্টশালী যোগেশচন্দ্রকে পূর্ণ মাঘ মাস কথাটিকে পূর্ণ মাঘ মাস ধরতে বলেন, কারণ পুরাতন লিপিতে পূর্ণ পূর্ণ একই রকম লেখা হয়। পৃষ্ঠা 214। এই মত যোগেশচন্দ্র পুনরায় গণনা করে 1320 শকের অর্থাৎ 1398 খ্রিস্টাব্দের 16ই মাঘ রবিবার কবির জন্ম তারিখ নির্ণয় করেন। এই অভিমত মোটামুটি গৃহীত হয়, কারণ এর থেকে 20 বছরের পরে অর্থাৎ 1418 সালে রাজা গণেশ গৌড়ের রাজা হয়েছিলেন। সম্ভবত কবি গণেশের সভায় সম্মান লাভ করে কাব্যরচনা কাল নির্ণয়ে পঞ্চদশ শতকের মাঝামাঝি পরিণত বয়সে কাব্যরচনা করেন বলে অনেকে মনে করেন। এ পর্যন্ত প্রাপ্ত কৃত্তিবাসী রামায়ণ প্রায় 1,500 পুঁথি প্রাপ্ত হয়েছে। এগুলির মধ্যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সংগৃহীত 208 নম্বর পুঁথিটি 1580 খ্রিস্টাব্দে অনুলিখিত এবং এটি সর্বাপেক্ষা প্রাচীন পুঁথি। কৃত্তিবাসের পৌত্র সুসেন পণ্ডিত চৈতন্যের সমকালে বলে জানা যায়। সুতরাং 1450 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে কৃত্তিবাসের রচনাকাল ধরা অযৌক্তিক নয়। 1802 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কৃত্তিবাসী রামায়ণ মুঘল আবার পড়ছি
1802 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কৃত্তিবাসী রামায়ণ মুদ্রণ সৌভাগ্য লাভ করে। শ্রীরামপুর মিশন প্রেস, বটতলা প্রেস, গুপ্ত প্রেস প্রভৃতি মুদ্রণ যন্ত্র থেকে পরবর্তীকালে কৃত্তিবাসী রামায়ণের বহু সংস্করণ প্রকাশিত হয়। এগুলির মধ্যে নানা পাঠভেদ থাকলেও এই মুদ্রিত সংস্করণের ওপর কৃত্তিবাসের কবিত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাহিনী: সাতকাণ্ড কথা হয় দেবেরও সৃজিত, লোক বুঝাইতে কহিল কৃত্তিবাস পণ্ডিত। সপ্তকাণ্ডের সংস্কৃত মহাকাব্য লোকসাধারণের কাছে তুলে ধরাই কৃত্তিবাসের অনুবাদের লক্ষ্য ছিল। তাই মহাকাব্যের গঠনরীতি এখানে অনুসৃত হয়নি। অনেকে এই কাহিনীতে শিশুসুলভ ও অতিরঞ্জন ও অতিলৌকিকতা দেখেছেন। রত্নাকর উপাখ্যান, তারকাবধ, কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ প্রভৃতি কাহিনী মূল রামায়ণে ছিল না। মহাকাব্য লক্ষণ দূর হলেও এ কাব্যের কাহিনী বাঙালির কাছে আজও জনপ্রিয় হয়ে আছে। চরিত্র: কৃত্তিবাসের হাতে সংস্কৃত রামায়ণের প্রধান চরিত্রগুলি বাঙালির চরিত্র আদর্শের ছাঁচে নবরূপ লাভ করেছে। কৃত্তিবাসের কারো দশরথ স্ত্রৈণ, রামচন্দ্র কোমল প্রাণ, লক্ষ্মণ ভাতৃভক্ত, ভরত ত্যাগে মহৎ, কৈকেয়ী স্বার্থকামী ও সীতা সর্বং সহাকুলবধূ। রাক্ষসরাজ রাবণ বর্বর ও দুর্বিনীত হলেও প্রচ্ছন্ন ভক্ত। বালি সুগ্রীবাদী বাণরত্নের ঊর্ধ্বে উঠতে পারেনি। এইভাবে কৃত্তিবাস রামকথার চরিত্রগুলিকে বাংলাদেশের আর্দ্র মাটির উপযোগী করে গড়ে তুলেছেন। রস: আর্য রামায়ণে বীর রসাদি থাকলেও কাব্যের আঙ্গিরস হল করুণ। আবার পড়ছি। রস: আর্য রামায়ণে বীর রসাদি থাকলেও কাব্যের অঙ্গিরস হল করুণ। বাল্মীকির কাব্যের এই বৈশিষ্ট্য কৃত্তিবাসও বজায় রেখেছেন। রামের বনবাস থেকে আরম্ভ করে লক্ষ্মণ বর্জন পর্যন্ত রামায়ণ কাহিনীতে রসবৈচিত্র্য থাকলেও করুণ রসেরই প্রাধান্য। এই কাব্যে অপ্রধানের রস হিসাবে হাস্যকৌতুকের অবতারণা পাঠকের রুচিকে আকৃষ্ট করে। ভক্ত কবি তুলসীদাসের রামচরিতমানসের মতো না হলেও কৃত্তিবাসের কাব্যে ভক্তিরসের উচ্ছ্বাস যথেষ্ট। বাঙালিয়ানা: কৃত্তিবাসী রামায়ণ আর্য রামায়ণের আক্ষরিক অনুবাদ নয়। কোনো কোনো ক্ষেত্রে অদ্ভুত রামায়ণ, জৈমিনী রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ, যোগাবশিষ্ট রামায়ণ প্রভৃতি উৎস সব থেকে কাহিনী গৃহীত হলেও এই কাব্যে কৃত্তিবাসের মৌলিকতা যথেষ্ট এবং এক্ষেত্রে তার বাঙালিয়ানা বিশেষভাবে প্রভাব ফেলেছে। কৃত্তিবাসের অনুবাদ কাব্যে সর্বভারতীয় রামায়ণী কথা একান্তভাবে বাঙালির জীবন স্রোতে রূপান্তরিত। কাহিনী, চরিত্র ও রসগত দিক থেকে বিচার করলে এই কাব্যে বাঙালির মানস প্রকৃতির ছাপ যে বিশেষভাবে মুদ্রিত তার অজস্র প্রমাণ পাওয়া যায়। পৃষ্ঠা 215। তাঁর কাব্যে রাম লক্ষ্মণাদির জন্মের পর জাত কর্মবিধির বর্ণনায় কবি বাংলাদেশের সামাজিক রীতিনীতির অবলম্বন করেছেন। রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন, এই বাংলা মহাকাব্যে কবি বাল্মীকির সময়ে সামাজিক আদর্শ লক্ষিত হয় নাই, ইহার মধ্যে প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে। গঙ্গার মর্ত অবরণ কাহিনী বর্ণনায় কবি পশ্চিমবঙ্গের নদিয়া, নবদ্বীপ গ্রাম নামগুলির উল্লেখ করেছেন। তাহলে গুহক চণ্ডালের বাড়িতে ভরতের আতিথ্য গ্রহণ বা ভরদ্বাজ আশ্রমে বানর ভোজনের বিবরণীতে বাঙালির খাদ্য তালিকা উপস্থাপনাটি। তাছাড়া কাব্যবর্ণিত রন্ধন তালিকা, পক্ষী বিবরণ সবই বাংলাদেশের ছবিটি জীবন্ত করে তোলে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যথার্থই বলেছেন, হুলিয়ার ব্রাহ্মণ কবি কৃত্তিবাস ও বারানোর ভক্ত কবি তুলসীদাসের কাব্য দুইখানি প্রাদেশিক সাহিত্যের গৌরবোজ্জ্বলে দৃষ্টান্তরূপে দীর্ঘকাল বিরাজ করবে তাহাতে অনুমাত্র সন্দেহ নেই। এমনকি কৃত্তিবাসের রামপাঁচালীর জনপ্রিয়তার ঊর্ধ্বগামিতা। সর্বভারতীয় রামকথাকে বাঙালির নিজস্ব বৈশিষ্ট্যের মোড়কে তিনি কাব্যটিকে বাঙালির নিজস্ব মর্মকথা করে তুলেছেন। বাঙালিত্বের মোড়কে মোড়া এই বাঙালি সংস্কৃত মহাকাব্যের উপাদেয় বস্তু। যেখানে মহাকাব্যের মহাকাব্যত্ব ঢেকে গেছে গীতিপ্রাণ তার নিটল আচ্ছাদনে, কাহিনীর ক্ষেত্রে তিনি যেমন বহু ক্ষেত্রে স্বকীয়তা দেখেছেন,
তেমনি চরিত্রগুলিকেও গড়ে তুলেছেন নির্ভেজাল বাঙালি মানসিকতার বৈশিষ্ট্যে। ভাব ও রস এমন যেখানে বাঙালি খুঁজে পেয়েছেন দৈনন্দিন জীবনের চেনা সুরে, এই সুরের সাথে তার দৈনন্দিন কলঙ্ক, ঝগড়া, বিবাদ, প্রেম, প্রতীক্ষা মিলে হয়ে গেছে মর্মসঙ্গীত। তাই কৃত্তিবাসী রামায়ণ বাঙালির ঘরে নিজস্ব দামি ঐশ্বর্য। আবার পড়ছি, তাই কৃত্তিবাসী রামায়ণ বাঙালির জীবনে নিজস্ব দামি ঐশ্বর্য। বাঙালি মানুষের খুব কম কাব্যই এত জনপ্রিয়তা লাভ করতে পেরেছে।